ওয়ানের ক্ষেত্রে সেটা হচ্ছে আমাদের টেস্ট আফটার কমপ্লিশন। এই টেস্ট আফটার কমপ্লিশন যে করবো এটার প্রসিডিউরটা কী হবে সেটা নিয়ে এখানে বলা আছে যে এই প্রসিডিউরটা হচ্ছে বেসিক্যালি এই টেস্টটা করবো হচ্ছে এমপ্লয়ার, এবং এমপ্লয়ার এখানে এই টেস্ট করার জন্য যা যা লাগে ইলেকট্রিসিটি, ফুয়েল, ম্যাটেরিয়াল এবং আদার যে যা লাগবে এমপ্লয়ার পার্সোনাল প্লান্ট এগুলো সব কিছু এমপ্লয়েন্টে করা হবে, এবং কন্ট্রাক্টর তার আদার যেসব স্টাফ আছে, এক্সপিরিয়েন্স লোক আছে যাদেরকে দিয়ে এটার শুধু অপারেশন নয়, উল্টা আরো আরো সাথে মেনটেনেন্সের ব্যাপারটা দেখাবে, সেই ধরনের স্টাফকে সে অন সাইট রাখার চেষ্টা করবে। এবং সেই ক্ষেত্রে তো যদি তাকে নোটিস করার পরে যদি কন্ট্রাক্টর না আসে, তাহলে এমপ্লয়ার চাইলে এমপ্লয়ার নিজের থেকে এই টেস্টটা কন্টিনিউ করতে পারবে। নিজের থেকে এই টেস্টটা যে কন্টিনিউ করবে সেক্ষেত্রে অ্যাজ কন্ট্রাক্টরকে নোটিস দেওয়ার পরেও 14 দিনের ভিতরে এই টেস্টটা করতে পারেনি, কারণ কন্ট্রাক্টর কোনো রেসপন্স করেনি। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার যে রেজাল্টটা ডিক্লেয়ার করবে, যে সাপোজ আমার এখান থেকে 1320 মেগাওয়াটের পাওয়ার জেনারেট হওয়ার কথা, এখানে 1280 মেগাওয়াট হচ্ছে বা এরকম কোনো, মানে সে যে রেজাল্টটা দিবে সেই রেজাল্টটা যদিও সাইন কপি না কন্ট্রাক্টরের, তারপরেও সেক্ষেত্রে কন্ট্রাক্টর এটা মানতে বাধ্য। তার কারণ হচ্ছে সে ইন দ্যাট টাইমে এই প্রেজেন্ট ছিল না, এবং এই ক্ষেত্রে মানে যে কোনো ধরনের রেসপন্সিবিলিটি তার যেটা ছিল মেকিং দ্য নেসেসারি অ্যারেঞ্জমেন্ট, সে করেনি। তো এই জন্য এখানে মনে বলা আছে, কোথায় যেন আছে, এই অ্যারেঞ্জমেন্ট সে যেহেতু করেনি, সেহেতু এমপ্লয়ার এন্ড থেকে যে রেজাল্ট হবে সেটা সে মেনে নিতে হবে। আচ্ছা, সেই ক্ষেত্রে যেহেতু বললাম শুরুতে বললাম যে এটা হচ্ছে 12.1, এটা হচ্ছে এমপ্লয়ার রেসপন্সিবিলিটি। 12.2-তে বলতেছে যেহেতু এটা এমপ্লয়ার রেসপন্সিবিলিটি, তাহলে যদি এমপ্লয়ার এটা লেট করে তাহলে সেক্ষেত্রে কি হবে, আর আর এক্ষেত্রে ন্যাচারাল ব্যাপারটা কি হয়। ন্যাচারালি যেটা হয়, কন্ট্রাক্টর এন্ড থেকে কন্ট্রাক্টর খুব চায় কুইকলি এই কাজটা করতে, অ্যাভয়েড ওয়েটিং, অ্যাভয়েড এক্সট্রা কস্ট অ্যান্ড রিটেনশন মানি, যত দ্রুত সম্ভব সেই রিটেনশন মানি রিলিজ নিয়ে নিতে চায়। আর সেক্ষেত্রে এমপ্লয়ার চায় যে কিছুটা সময় নিতে, টাইম টু লার্ন, যেটা বললাম টাইম টু লার্ন ইয়ে করতে চায় যে, এবং সে আরেকটা জিনিস দেখতে চায় যে আমি এই এক্সট্রা সময়টা যে নিচ্ছে, আর একটু বেশি সময় নিচ্ছে, এই সময়ের ভিতর কোনো ধরনের কোনো মিস্টেক হয় কিনা, আর যদি মিস্টেক বা এই ধরনের কোনো ইরোর আসে থাকে, তাহলে এটা সে চেষ্টা করে এই ধরনের রিমিডিয়াল ওয়ার্ক যে কন্ট্রাক্টরের যেহেতু এখন পর্যন্ত রেসপন্সিবিলিটির ভিতর আছে, সেই রেসপন্সিবিলিটির ভিতর করানোর জন্য সে তাকে পুশ করতে পারে। আর তবে সেই ক্ষেত্রে যেটা এখানে বলা আছে মনে হয় যে যদি আনডিউলি ডিলে অথবা আনরিজনেবল ডিলে হয়ে থাকে, তাহলে সেই ক্ষেত্রে কন্ট্রাক্টর আবার চাইলে তার কাছে ক্লেম করতে পারে যে তুমি আমার রিটেনশন মানি 14.9 অনুযায়ী 14.9 অনুযায়ী আমার যে রিটেনশন মানি আছে, তুমি রিটেনশন মানি আমাকে রিলিজ করে দাও। এই ধরনের ঘটনা যেটা হয় সাধারণত ইউটিলিটি লাইনের ক্ষেত্রে, স্পেশালি আন্ডারগ্রাউন্ড, সেটা যেমন হচ্ছে গ্যাস এবং পানির ক্ষেত্রে এই জিনিসটা হয়ে থাকে। তার কারণ হচ্ছে 4 বছরের যে প্রজেক্ট আছে সেক্ষেত্রে ট্রান্সমিশন লাইনে কোনো সমস্যা হয় না, মেনলি সমস্যাটা হয় ডিস্ট্রিবিউশন লাইনে। ডিস্ট্রিবিউশন লাইনে কী সমস্যা হয়, ডিস্ট্রিবিউশন লাইনের ওয়ার্কগুলো হয় সাধারণত শহরের ভিতরে, আর শহরের ভিতর যখন এই কাজগুলো হয় সবসময় যে ওপেন কাট করা যায় তাও না, অনেক সময় জ্যাকিং করতে হয় বা টানেলিং করতে হয়, বা জ্যাকিং বা টানেলিং করার সময় এমপ্লয়েন্ট থেকে কন্ট্রাক্টর এন্ড অনেক খরচ বেড়ে যায়। তো সেক্ষেত্রে কন্ট্রাক্টর সবসময় পুশ করে যে ঠিক আছে আমি ওপেন কাট করবো, বাট যখনই ওপেন কাট করতে চায় এটাও কিন্তু ওপেন কাট ইসে আপনি এক্ষেত্রে বলতে পারেন যে ভ্যালু ইঞ্জিনিয়ারিং। বাট ওপেন কাটে কিন্তু এটা আবার স্পেশালি হাইলি ডেন্সিটি যেসব এরিয়া, পপুলেটেড এরিয়া, সেই এরিয়াগুলোতে কিন্তু এটা খুব একটা সমস্যা হয়ে যায়। তো সেই ক্ষেত্রে একটা সাধারণত যেটা হয় আমাদের কন্ট্রাক্ট এগ্রিমেন্ট যেটা থাকে, কন্ট্রাক্ট এগ্রিমেন্টে সাধারণত এটা বলা থাকে যে যদি এমন হয় যে আমার 2 বছরের যে অপারেশন পিরিয়ড, আমার মনে হয় 4 বছরের প্রজেক্ট, এরপর 2 বছরের অপারেশন পিরিয়ড, সেই ক্ষেত্রে আমার 4 বছরে হচ্ছে না, আর সেক্ষেত্রে আমার 4 বছরে হচ্ছে না, আরও বেশি দিন সময় লাগছে। তার কারণ আমি যেটা বললাম
ট্রান্সমিশন লাইন কিন্তু সাধারণত এগুলো খুব বেশি একটা সমস্যা হয় না। যেমন আপনি আরএনপিপি থেকে মনে করেন যে বিদ্যুৎ আপনি চিন্তা করছেন যে আমি ঢাকায় নিয়ে আসবো, এই ট্রান্সমিশন লাইনের সমস্যা, কিন্তু ঢাকার ভিতরে কাজ করতে হলে অনেক ধরনের অবস্থাগুলো আসে। আর স্পেশালি বিদ্যুতের ক্ষেত্রে না আসলেও কিসে আসে বললাম, বাট আন্ডারগ্রাউন্ডের ক্ষেত্রে আসে। আচ্ছা, তখন সেই ক্ষেত্রে আপনার এই ক্লজটা দিয়ে দিতে পারে যে 4 বছর আমি এই কাজটা করব, করার পরে যদি এই ডিলে টেস্ট হয় এবং ডিউ টু এমপ্লয়ার, শুধু এমপ্লয়ারের জন্য না, এটা আমার কারণে হতে পারে কন্ট্রাক্টর, সেক্ষেত্রে এক্সপার্ট কন্ট্রাক্টর সেই ধরনের ক্লজ রেখে দেয় যে আফটার 2 ইয়ার্স এই রিটেনশন মানি তাকে রিলিজ করতেই হবে। আমি বুঝতে পারছি ব্যাপারটা। আর যদি কোনো কোশ্চেন থাকে করতে পারেন, বা আবার কোনো জায়গাটা যদি বুঝতে সমস্যা হয় সেটাও জিজ্ঞেস করতে পারেন। ভাইয়া লাস্ট কথাটা আসলে বুঝে নাই আসলে। লাস্টে কোন কথা? রিলিজ মানে যে যদি ইয়া হয় আর প্রজেক্টের 4 বছর পরে যে 2 বছর যে ইয়ে থাকবে সেটার সময় রিলিজ মানিটা সিকিউরিটি মানিটা নেওয়ার জন্য আচ্ছা, সেটা হচ্ছে 4 বছর কাজের প্রজেক্টের আচ্ছা পরে নর্মাল যেটা আচ্ছা দিলে হয় হ্যাঁ, নর্মালি আপনার রিটেনশন মানি আমরা রিলিজ করি কখন? হ্যালো হ্যাঁ ভাই, আমি আপনার কথা শুনতে পাচ্ছি। আমি আপনাকে যে জিজ্ঞেস করছি, সাধারণত আমরা বা আপনি ছাড়া অন্য কেউ যদি এটা বলতে পারেন যে রিটেনশন মানিটা আমরা রিলিজ করছি কখন? টেক ওভার হ্যান্ড ওভার হওয়ার পরে। হওয়ার পরে। কিন্তু সেই ক্ষেত্রে যদি এমন হয় যে এই ক্ষেত্রে আমার প্রজেক্টের টাইম হচ্ছে 4 ইয়ার্স, সেক্ষেত্রে 4 ইয়ার্স পার হয়ে আরও 2 বছর হয়ে গেছে, তখন পর্যন্ত আমার কাজ শেষ হয়নি, তখন সেক্ষেত্রে কী হবে? তখন সেক্ষেত্রে আমি এই ধরনের একটা ক্লজ দিতে পারি যে আমার এই রিটেনশন মানিটা তোমার প্রোগ্রেস অনুযায়ী, যত পার্সেন্ট প্রোগ্রেস অনুযায়ী হয়েছে সেই প্রোগ্রেস অনুযায়ী তোমার রিটেনশন মানিটা আমার ছেড়ে দিতে হবে। এটা কি ভাই আসলেই পসিবল? হ্যাঁ, এটা পসিবল, এটা আমাদের কন্ট্যাক্টেও আছে, আচ্ছা, আমাদের কন্ট্যাক্টে উল্লেখ আছে। ওই রিটেনশন মানির ওই ক্লজই ভাই 14 এ? না না, রিটেনশন মানে ক্লজ না, আমাদের এগ্রিমেন্টে আছে, জেনারেল এগ্রিমেন্টে, মানে আমাদের যে কন্ট্রাক্ট এগ্রিমেন্টটা বলা আছে, কন্ট্রাক্ট এগ্রিমেন্ট না, সাপ্লিমেন্টারি এগ্রিমেন্টে এটা বলা আছে। তার কারণ ডিস্ট্রিবিউশনে এই ধরনের সমস্যা হবে, এটাই স্বাভাবিক। তাহলে তো ভাই ওইটা মানে জিসিসি তে না আর কি, না না পিসিসি জিসিতে বা না, না পিসিসি তো সাপ্লিমেন্টারি? না, পিসিসি তো না, পিসিসি তো হচ্ছে নর্মাল সাপ্লিমেন্টারি? সাপ্লিমেন্টারিতে, মানে ভলিউম 2-তে। ও, ভলিউম 1-এ তো আপনার নর্মালি কন্ট্রাক্ট এগ্রিমেন্ট, ভলিউম 2 তো হচ্ছে আপনার সাপ্লিমেন্টারি এগ্রিমেন্ট এটা উল্লেখ করা থাকে। বা আপনি যদি এগ্রিমেন্ট উল্লেখ করে নিতে পারেন তাহলেও কোনো সমস্যা নেই, আরো ভালো। আচ্ছা, তো সেক্ষেত্রে আমরা এই 12.2টা বুঝলাম যে 12.2 মধ্যে কথা হচ্ছে যে কন্ট্রাক্টর চাবে যত দ্রুত সম্ভব ডিলে টেস্টটা কমপ্লিট, সরি টেস্ট এটা করে সে এই তার যে ওভারহেড কস্ট, সাধারণত দেখেন আমরা সিলভার বুক বা ইয়েলো বুক যখন ফলো করছি এখানে কিন্তু লামসাম প্রজেক্ট, আর লামসাম প্রজেক্টে কিন্তু জানেন কোনোভাবেই কিন্তু সাধারণত এই আমার কন্ট্রাক্ট ভ্যালুটা বাড়ানো যায় না। ওয়ারে যখন প্রজেক্ট 2 বছর প্রজেক্ট যখন 4 বছর হয়ে যায়, 4 বছর প্রজেক্ট যখন 6 বছর 7 বছর হয়ে যায়, তখন সেক্ষেত্রে কিন্তু আমার ওভারহেড কস্টের বার্নিং কিন্তু অনেক 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 বেশি এবং পার্সেন্টেজটা অনেক অনেক বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে চায় যে সে এই এডিশনাল কস্টিংটা এখান থেকে সে সেফ থাকার জন্য, আবার এই যে সে যে কী বলে নিউট্রিশন মানি যেটা আছে এটাও দীর্ঘদিন ধরে আটকায় থাকে। তো এই জন্য সে চায় যে যত দ্রুত সম্ভব এটা এখান থেকে রিলিজ করে দেওয়ার জন্য এই ধরনের টেস্টগুলো সে আগের থেকে করে ফেলতে চায়। আর এবার আসি আমি 12.3-তে, সেটা হচ্ছে রিটেস্টিংয়ের শুরুতে ভাই, হুম, সালাম আলাইকুম ভাই। বলেন ভাই। ভাই ওই যে আপনি যেটা বললেন লামসাম কন্ট্রাক্টে যেটা, হুম তো আমাদের এখানে যে কন্ট্রাক্টটা দেখতেছি আমি লাস্ট যে কাজ করলাম, তো আমাদের কন্ট্রাক্টটা ছিল হচ্ছে 4টা কন্ট্রাক্ট সাইন করা। তো ফার্স্ট কন্ট্রাক্টে আপনার 2 ইয়ার্স অলরেডি ওভার হয়ে গেছে, তো যার কারণে আমরা গত আমি 6 মাস আগে একটা প্ল্যান করেছিলাম যে আমি প্রাইস এসকালেশনের মাধ্যমে আমি আমার হচ্ছে টাকা আমি আসলে আনতে পারি কিনা, আমার কন্ট্রাক্ট আমি স্টাডি করি। তো কন্ট্রাক্টে হচ্ছে আপনার ওই লামসাম মেথডে লেখা ছিল যে আমি যখন আপনার আমার যে কন্ট্রাক্টের যে ফার্স্ট যে আপনার ডিডটা টাইমটা ছিল হুম যে উইথিন 18 মান্থের মধ্যে আমার শেষ করতে হবে, তো ওইটা তো ওভার হয়ে অলরেডি আপনার হচ্ছে 26 মাস চলতেছে। তো আমরা হচ্ছে প্রায় 1 বছরের জন্য প্রাইস কালেকশন করে আমরা 30% হচ্ছে আপনার আমরা ডিমান্ড করেছি অলরেডি। তো এটা আমরা আমাদের জেনারেল কন্ট্রাক্টরের সাথে যখন আমরা আলোচনা করলাম, তো ওদের যে ইন্টারন্যাশনাল ডিরেক্টর আছে উনি বললো যে হ্যাঁ তোমাদের কন্ট্রাক্টে যদি ক্লোজটা আছে তো তোমরা লাস্ট 1 ইয়ার
এর জন্য 30% তোমরা ডিমান্ড করতে পারবা, বাট তোমাদের 30% দ্যাট মিনস আমাদের প্রায় ধরেন 40 কোটি টাকা আসতেছে, হ্যাঁ, কন্ট্রাক্ট ভ্যালু অল্প, তো 40 কোটি টাকা যে আসতেছে, তো ওই 40 কোটি টাকা তো টু মাছ, ধরেন 200-250 কোটি টাকার মধ্যে 40 কোটি টাকা তো প্রায় অলমোস্ট 180 কোটি টাকার মধ্যে, এটা অনেক। তো ওই যে আপনি কিছুক্ষণ আগে যে কথাটা বললেন যে এটা আসলে অনেক বেশি হয় বা এটা আসলে হয় না, বা এই বিষয়টা একটু ক্লিয়ার করবেন কিনা? তো আমরা তো এখানে পাচ্ছি, মনে হচ্ছে পাচ্ছি, আশা করতেছি, হুম, হুম। যেহেতু গ্লোবালাইজেশনের যুগ এবং প্রচুর পরিমাণ প্রাইজের ডলারের একটা এক্সচেঞ্জ বিশাল বড় একটা তফাৎ হয়ে গেছে লাস্ট 2 ইয়ার্স এর মধ্যে। ফরেন ম্যাটেরিয়ালস এগুলোরও অনেক দাম বেড়ে গেছে। না, যদি আপনার যে কন্ট্রাক্ট, সেই কন্ট্রাক্টে যদি প্রাইস এক্সপ্লেনেশনের কোনো সুযোগ থাকে, ইট ইজ ডিফারেন্ট। বুঝতে পারছি কথা? যদি হুম হুম। ওইখানে প্রাইস এক্সপ্লেনেশন ভেরিয়েশনের জন্য যদি কোনো স্কোপ থাকে, ইট ইজ ডিফারেন্ট। কিন্তু সাধারণত লামসাম প্রজেক্টে পিসিসিতে সরাসরি উল্লেখ থাকে যে এখানে কস্ট ভেরিয়েশনের কোনো সুযোগ নাই, শুধুমাত্র কন্ট্রাক্টর চাইলে এক্সটেনশন অফ টাইম পেতে পারে। আচ্ছা, ক্লিয়ার। হুম। কিন্তু যদি এটা পিসিসিতে উল্লেখ থাকে, হ্যাঁ সেখানে প্রাইস এক্সপ্লেনেশনের কোনো সুযোগ, কারণ প্রাইস এক্সপ্লেনেশনের সুযোগ তিন বুকে থাকে। আপনার ওটা কি বুক আগে সেটা আমার জানতে হবে। সেগুলো আমার কোশ্চেনটা ভাই, বুঝতে পারছি। আমি, হ্যাঁ আমি বুঝিনি ভাই, আরেকবার বলবেন, সরি আমি আপনার কন্ট্রাক্টটা, অন্যদিকে। আপনার জিসিটা কোন মানে কোন এডিশনের, কোন ভার্সন? না, আমাদের কন্ট্রাক্টটা কিন্তু আপনার ফিডিক, অ্যাজ পার ফিডিক না, আপনার আমাদের কন্ট্রাক্টটা অ্যাজ পার ঘোস্ট, রাশিয়ান যে আপনার কন্ট্রাক্টটা আছে, হ্যাঁ রাশিয়ান। ঠিক আছে, ওদের কন্ট্যাক্ট অনুযায়ী এটা হতে পারে, বাট ফিডিকে সিলভার বুক বা ইয়েলো বুক এই ধরনের আসলে পজিশন থাকে না। নর্মাল জিসিতেও এই ধরনের মানে রেস্ট্রিক্টেড, কারণ ধরে নেওয়া হয়েছে একটা লামসাম প্রজেক্ট, আর ইয়েতে তো থাকেই না, মানে পিসিসিতে এই ধরনের পজিশন আচ্ছা। থাকে না। তার কারণ হচ্ছে এক্ষেত্রে এক্ষেত্রে এমপ্লয়ার এন্ড থেকে এমপ্লয়ার চিন্তা করে যে ঠিক আছে, আমরা যেহেতু একটা কস্ট একটা ফিক্স করা যায়, একটা লক করে ফেলা যায়, যেহেতু হুম। আমি একটা ফরেন ফান্ডেড প্রজেক্ট, আমি বাইরে থেকে বড় অ্যামাউন্টের টাকা নিয়ে আসতেছি, আমারও এখানে এটা পে ব্যাক করার একটা বিষয় আছে, 2 বছরের বা 2 বছর ধরে দিতে হবে, বা এটার একটা ইন্টারেস্ট রেটের ইস্যু আছে। তো সেই ক্ষেত্রে এমপ্লয়ার এন্ড থেকেও প্রকিউরমেন্ট এন্টিটি প্রকিউরমেন্ট এন্টিটিও চায় যে একটা ফিক্সড প্রাইসে সে এটা লক করে ফেলবে। তো এই জন্য তারাও এই ধরনের কোনো পজিশন রাখে না বা বুঝতে পারছি ভাই। ঠিক আছে, আর যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারেন, আর আমি আর শোনার জন্য রেডি আছি, বলতে পারেন। যদি না থাকে তাও কোনো সমস্যা নেই, ভালো। ভাই, প্রাইস এসকালেশন তো মানে পিসিসি বা আপনার ফিডিকের অ্যাজ পার ফিডিক অনুযায়ী আমরা তো আপনার 2 ইয়ার্স এর পরে তো আমরা ডিমান্ড করতে পারি, এরকম তো, এটা তো বেসিক, তাই না? কোনটা? প্রাইস প্রাইস এক্সেল এসকালেশন। প্রাইস এক্সেল করতে প্রাইস এক্সেল আমি করতে পারি, হ্যাঁ, কিন্তু যদি হুম কন্ট্রাক্টে স্পেসিফিকলি বলাই থাকে, হ্যাঁ, যদি বলাই হুম। থাকে যে না তুমি এই ধরনের প্রাইস সিলেকশনের কোনো সুযোগ নাই, প্রাইস এর সুযোগ নাই এটা বলা দরকার নাই, শুধু বললেই হয় যে কন্ট্রাক্ট ভ্যালুটা লক বা কন্ট্রাক্ট ভ্যালুটা ফিক্স, তাহলে আর কোনো কোনো কিছু প্রয়োজন নাই। একটু এটা নো, কি? আপনার স্ক্রিন তো মনে হয় দেখতে পাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ, দেখতে পাচ্ছি। এখানে কি লেখা আছে কাইন্ডলি পড়ে শোনান আমাদের। 13.1, নো প্রাইস অ্যাডজাস্টমেন্ট উইল বি অ্যালাউড। শেষ, আর কোনো কথা আছে এখানে? না, আর কোনো কথা নেই, বাট, আচ্ছা, শুধুমাত্র বাট, এমনকি আপনি প্রফেশনাল সাম থেকেও কোনো টাকা আনতে পারবেন না। হুম, আমি ক্লিয়ার। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ধরেন আমার, ওরা আমাকে এখানেও এটা অবশ্যই লক করে দিয়েছে নাকি এটা দেয়নি আমি জানি না, আপনি শুধু কয়েকটা চুক্তি দেখাচ্ছেন তো পুরোটাই, যে টাইমটা, যে ধরেন আমার 24 মান্থস ফর দিস কন্ট্রাক্ট ভ্যালিড, কন্ট্রাক্ট একটা ভ্যালিড ডেট আছে না, বা প্রজেক্টটা তো ভ্যালিড ডেট আছে অবশ্যই, এখানে দেয়া আছে, মেনশন করা আছে। বল, হ্যাঁ বলো, শুনতে তো। হ্যাঁ, তো এই যে ধরেন টাইম ডেট, ধরেন আমি 2 বছরের মধ্যে প্রজেক্ট আমি শেষ করতে পারলাম না, আমার ভ্যালিড টাইমও দেয়া আছে কন্ট্রাক্টে, তো আফটার দ্যাট কি হবে? আচ্ছা এটা কি এখানে মেনশন না করা না, হয়? আফটার দ্যাট আপনি সর্বোচ্চ টাইম এক্সটেনশন পাবেন, এতে বেশি কিছু পাবেন না। অনলি অ্যাগেন টাইম এক্সটেনশন, টাইম এক্সটেনশন ইন দ্য মিন টাইম, যদি আমার হচ্ছে, আমি ক্লিয়ার,
এইভাবে কি কন্ট্রাক্ট হয়? আপনি যেটা বললেন যে হ্যাঁ, আসলে আপনার আমি তো দেখাচ্ছি আপনাকে। ওকে আরো কিন্তু ভাই এক্সটেনশন টাইমেও তো প্রাইস অ্যাডজাস্টমেন্ট পাওয়া যায়। বুঝি নাই। আমি তো বারবার বলতেছি ওটা কোন বুকে আগে সেটা দেখতে হবে। রেড বুকে যেমন। রেড বুকে পাবেন। আমি তো এখন রেড বুকের কথা বলতেছি না, তো আমার কথা হচ্ছে কি নিয়ে? রেড বুকে তো যে টিপিক্যাল বিল্ডিং এর যে বা ইনফ্রাস্ট্রাকচারের যে কাজগুলো লাইক সেটা টিপিক্যাল অ্যাক্টিভিটি সিমিলার জবস হুম, ওইখানে এইসব থাকে, ওইখানে এটা পাবেন ইনক্রিজের তো। বিষয় থাকে, কিন্তু ওইখানে কনস্ট্রাকশনে পাওয়ার প্ল্যান্ট বা আপনার লাইক ডিফারেন্ট টাইপ অফ ব্রিজ হুম, এটা পড়ে দেখেন। ভাই কি জোরে পড়বো না আস্তে আস্তে বলবো? পড়েন, যে কোনো একজন পড়েন। If the contractor suffers any major delay as a result of a failure by the employer to give any such right or possession to the site, the contractor shall give notice to the employer's representative, and both parties will negotiate for amicable settlement regarding time extension without involving any additional cost of the employer. ঠিক আছে? It's okay. হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে। কিন্তু ভাই শুধু খালি টাইমই দিবে? আপনার টাইম যত বাড়বে তত তো অবশ্যই প্রজেক্ট ওভারহেড, প্রজেক্ট ওয়েজেস, আপনার আপনার হচ্ছে ইকুইপমেন্ট কম, ভাই লাইক ভাই কনস্ট্রাকশন ইকুইপমেন্ট। ভাই আপনি তো প্রিন্সিপাল থেকে শুরু হচ্ছেন। প্রিন্সিপালই হচ্ছে আপনি এই ধরনের রিস্ক ফ্যাক্টর জেনেই সিলভার বুকে সাইন করছেন। জি, আমার ভাষা বন্ধ হয়ে গেল। বুঝতে পারছেন? আমি ক্লিয়ার। আপনি এটা জি, রিস্ক ফ্যাক্টর জেনেই সিলভার বুকে আসছেন, তার কারণ যত রিস্ক তত বেশি আপনার প্রফিট মার্জিন। হ্যাঁ, এটা একমত আমি। এটাই। আমার এখানে একটা কাজ আছে, সেটা হচ্ছে টপ টু বটম, স্ট্রাকচার। সেটা হচ্ছে আপনি প্রথমে কাস্টিং করবেন, 3 মিটার কাস্টিং করবেন, কাস্টিং করে তারপর নিচের থেকে মাটি সরাবেন, ওই 3 মিটার আস্তে আস্তে নিচে যাবে। বুঝতে পারছি, এটা বিশাল একটা স্ট্রাকচার। তো হুম, এই ধরনের রিস্ক ফ্যাক্টর নিয়ে কাজ করার মতো বাংলাদেশে কোনো সাবকন্ট্রাক্টরই পাচ্ছে না। আমি এখানে কিন্তু হিউজ অ্যামাউন্ট প্রফিট মার্জিন দিতে যাচ্ছি, হুম, তারপর আমি পাচ্ছি না, তার কারণ এটা রিস্ক ফ্যাক্টর বেশি। ইপিসি কন্ট্রাক্ট মানে রিস্ক ফ্যাক্টর বেশি, আনফোর্সেবল জিনিস বেশি। ওকে, আর না, এটা অনেক হচ্ছে, আমরা এখানে স্ট্যাক হয়ে গেছি। 12.2 এর পরে আমরা আসি 12.3 তে। আচ্ছা, রিটেস্টিং এর ক্ষেত্রে এখানে বলা আছে, আপনার একটু মানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে। রিটেস্টিং এর হিসাব অনেক সহজ। এই যদি এটা ফেল হয় বা কোনো কিছু হয়, এই প্রবলেমটা কন্ট্রাক্টর ফিক্স করে দিবে, 1 নম্বর জিনিস। এক হচ্ছে কি বলছে, কন্ট্রাক্টর ফিক্স করে দিবে। নাম্বার 2 কি, এবং এই যে ফিক্স করে দেওয়ার পরে যখন আবার রিটেস্ট হবে, এই রিটেস্টটা বোথ পার্টি অ্যাগ্রি করতে হবে, বোথ পার্টি অ্যাগ্রি করতে হবে। আচ্ছা, যদি সেই ক্ষেত্রে ধরা হয় যে এমপ্লয়ার সরি এমপ্লয়ার একটা এভিলুয়েট করলো যে এইখানে এই কাজটা করতে এত টাকা খরচ হচ্ছে, হ্যাঁ, যে রিমিডিয়াল ওয়ার্ক আছে, রিমিডিয়াল ওয়ার্ক করতে আমার এত টাকা খরচ হবে। ইন দ্য মিন টাইমে কন্ট্রাক্টর যদি বলে যে ভাই আমি এই কাজটা করার মতো আমার এখন এক্সপার্ট নয়, বা অথবা আমি যে কোনো কারণে করতে পারছি না, বাট আমি এই টাকাটা পে করতে রাজি আছি, বা আমি এই এক্সট্রা কস্ট যেটা সেটা আমি অন বিহাফ অফ ইউ আমি দিতে রাজি আছি, তাহলে সেই ক্ষেত্রেও ধরা হবে কন্ট্রাক্টর তার কাজ ফুলফিল করছে। সহজ হিসাব আবার বলছি, 1 নম্বর হচ্ছে কন্ট্রাক্টর যদি ওই যে প্রবলেমটা হচ্ছে সেটা ফিক্স করে দেয়, ওকে ডান, নো প্রবলেম, নো ইস্যু। 2 নম্বর হচ্ছে এই যে বোথ পার্টিকে অ্যাগ্রি করতে হবে, যে রিটেস্ট হয়েছে এবং রিটেস্টের যে রেজাল্ট আছে সেটা অ্যাগ্রি করতে হবে। যদি এমপ্লয়ার অ্যাগ্রি না করে থাকে, তাহলে সেই ক্ষেত্রে আবার প্রয়োজনীয়টা করতে হবে। ওকে। আর নাম্বার 3 হচ্ছে, কিন্তু যদি কন্ট্রাক্টর মনে করে যে না আমি আসলে এই এতটুকু কাজের জন্য আমার এক্সপার্ট এখানে রাখা, বা আমার এখানে সাইট সেট আপ রাখা, বা আমার এখানে নতুন করে কোনো ইকুইপমেন্ট মোবাইলাইজ করতে হবে যেটা আমার পক্ষে এখন সম্ভব নয়, সেই ক্ষেত্রে যদি এমপ্লয়ার মনে করে আহ, মনে করে যে না তাকে এই এডিশন কস্টিং দিলে তাকে আমরা এখানে রিলিজ দিতে পারি, তাহলে সেই ক্ষেত্রে আহ, তাকে এটা রিলিজ দিয়ে দিতে পারে।
অবশ্য এই লাস্টের 3 নিয়ে যেটা বললাম সেটা এখানে আরো ডেসক্রাইব ভাবে কোথায় আছে 12.4 এ বলা আছে ফেইলার টু পাস, যদি এটা ফেল করে তারপরে এখানে কি হবে, এখানে এই ব্যাপারে আরো ডিটেল বলা আছে। আচ্ছা সেই ক্ষেত্রে যদি এমন হয়ে থাকে, যদি এমন হতে আপনাদের মাথার মধ্যে এই প্রশ্নটা আসতে পারে যে শুধু একটা টোটাল ওয়ার্ক ফেল না করে, শুধু একটা যদি সেকশন ফেল করতে পারে, শুধু ওই একটা সেকশন ফেল করতে পারে, এখানে যে একটু আগে বলছিলাম 12.3 আর 12.4 কিন্তু একসাথে মিলাই বলতেছে একটু, যদি কোনো একটা নির্দিষ্ট সেকশন ফেল করে তবে সেক্ষেত্রে এই রিমিডিয়াল ওয়ার্কের ক্ষেত্রে এমপ্লয়ার যদি চিন্তা করে যে না আমি এখানে রিমিডিয়াল ওয়ার্ক করবো না, যে যে স্ট্রাকচারটা করা হয়েছে সাপোজ প্রি সেটেলমেন্ট ট্যাঙ্ক করা হয়েছে, হ্যাঁ, বা যে কোনো একটা স্ট্রাকচার করা হয়েছে এটা আমার ভাঙতে হবে, একটা গার্ডরুম করা হয়েছে, কথা কথা গার্ডরুম করা হয়েছে, আমার এই গার্ডরুমটা পুরোটা ভাঙতে হবে, কারণ এখানে যে মানে সাব স্ট্রাকচার আছে সেই কাজের মধ্যে সমস্যা আছে, বা যে কোনো কারণে এটা আমার ম্যাচ করতেছে না, আমার যে রেজাল্ট আমি চাচ্ছিলাম সেটার সাথে ম্যাচ করছে না, তাহলে সেক্ষেত্রে কি হবে? সেক্ষেত্রে যেটা হবে, যদি এটা রিমিডিয়াল ওয়ার্কের মাধ্যমে ঠিক করা পসিবল না হয় তাহলে, এবং এটা ভাঙাই লাগছে বা নতুন করে করাই লাগছে, তাহলে সেই ক্ষেত্রে ওই ওই কাজের জন্য যেই পরিমাণ টাকা টেন্ডারে বা সরি মানে বিওকিউতে অ্যাসাইন করা আছে, মানে শিডিউলে ধরা আছে, সেই পরিমাণ টাকা তখন সেই ক্ষেত্রে ডিডাকশন লাগবে। বুঝতে পারছি একটা একটু আগে কি বলছে, রিমিডিয়াল ওয়ার্ক করে ওইটার জন্য যে পরিমাণ টাকা লাগতেছে সেই পরিমাণ টাকাটাই শুধু ডিডাক্ট করা হচ্ছে, বা সেই পরিমাণ টাকাটাই শুধু কন্ট্রাক্টরের কাছ থেকে নেওয়া হচ্ছে। বাট এখন কি বলতেছি যে যদি এমন হয় যে রিমিডিয়াল ওয়ার্কের মাধ্যমে এটা সম্ভব না, এই এই গার্ড রুম বা এই এই টোটালটাই ফেল করছে, তাহলে সেক্ষেত্রে কি ওই সেকশন অফ মানির জন্য, মানে ওই টাকাটা আমাদের ফুল টাকাটা ডিডাক্ট হবে। তবে সেই ক্ষেত্রে এই যে যেগুলো বললাম, আবার কিন্তু এমপ্লয়ার চাইলে এটাও বলতে পারবে না, ডিএনপি ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড, হ্যাঁ, এই ডিফেক্ট নোটিফিকেশন যে পিরিয়ড আছে, ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের ভিতরে তার এই জিনিসগুলো তার রেজ করতে হবে, যদি সে এই জিনিসগুলো রেজ না করে, যদি যদি সে এই জিনিসগুলো রেজ না করে তাহলে ধরে নেওয়া হবে যে না এটা ঠিক আছে, এটা কন্ট্রাক্টর এন্ড থেকে কন্ট্রাক্টর এটা ঠিক আছে। সেই ক্ষেত্রে আপনার ক্লজের হেল্প নিতে পারেন, 3.5 এর হেল্প নিতে পারেন ফেয়ার ডিটারমিনেশনের জন্য। আচ্ছা, আর সেই ক্ষেত্রে এই তো মোটামুটি যা বললাম। আর এখানে বলা হয়েছে যে কন্ট্রাক্টর শ্যাল বি এন্টাইটেল, যদি এই যে এটা তো আপনাদের 12.2 তে আমি আলোচনা করে দিচ্ছি, যদি আচ্ছা এটার ইস্যুটা হচ্ছে কাজ শেষ করে ও চলে গেছে, হ্যাঁ, কাজ শেষ করে কন্ট্রাক্টর চলে গেছে, তারপর পরবর্তীতে এই জিনিসটা ধরা পড়ছে এবং ধরা পড়ার পরে এখন যদি কন্ট্রাক্টর এসে ওই কাজটা করতে যায়, তাহলে কন্ট্রাক্টর আবার একটা দেখা গেছে মোবাইলেশনের একটা ব্যাপার আছে, হ্যাঁ, এবং ওইখানে এক্সেসের ব্যাপার আছে, সাপোজ এটা ক্যান্টনমেন্টের ভিতরে কোনো ওয়ার্ক, হ্যাঁ, এবং এটা করে কন্ট্রাক্টর চলে গেছে, এখন যদি ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের মধ্যে এটা ধরা পড়ছে, তখন সেই ক্ষেত্রে যদিও দেখা গেছে ওই কাজটা অপারেশনের ভিতরে চলে গেছে, অপারেশনে আছে, তখন সেই ক্ষেত্রে এই ওয়ার্ডটা মনে আসতেছে না, এই ওয়ার্ডটা হচ্ছে আপনার যদি নট সুইটেবল এনভায়রনমেন্ট, সুইটেবল এনভায়রনমেন্ট, এটা সিমিলার ক্যারেক্টার বা সিমিলার কন্ডিশন পাওয়া যাচ্ছে না, যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে থাকে, কি বললাম, সিমিলার কন্ডিশন বা সিমিলার সিমিলার ক্যারেক্টার হচ্ছে না, তার মানে এই না যে ফিনিশিয়াল, এটা যে হতে পারে যে আমার ওই টেস্টটা, একটা খুব সহজ এক্সাম্পল তো আপনার জন্য বোঝা সুবিধা হবে, সেটা হচ্ছে আপনি একটা টিনের চালের একটা বাসা করে চলে গেছে, হ্যাঁ, এই এই গরমে
সে 3 মাসের মধ্যে এই প্রজেক্টটা শেষ করে সে চলে গেছে, কিন্তু এই টিনের চালে ফুটা আছে কিনা এটা কিন্তু ওই বর্ষা মৌসুম ছাড়া ধরা যাবে না। বুঝতে পারছেন? বর্ষা মৌসুমে ধরার পরে আপনি কন্ট্রাক্টরকে বললেন যে তুমি এটা ঠিক করে দাও আমাকে, তুমি এটা আমাকে ঠিক করে দাও। তখন তো আপনাকে কন্ট্রাক্টর বলতে পারে ভাই তোমার তো এদিকে ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ড শেষ, বা আমি যদি এখন ঠিক করতে আসি তাহলে তুমি আবার আমাকে ওইখানে স্কোপ দিতে হবে বা ওইখানে আমার কাজের মতো জায়গা দিতে হবে। যদি এই ধরনের কোনো কিছু বলে থাকে তাহলে, এবং সেই ক্ষেত্রে যদি ডিফেক্ট নোটিফিকেশন পিরিয়ডের পরে হয়ে থাকে, তাহলে এমপ্লয়ার যেহেতু তাকে যদি এক্সেস দিতে না পারে বা এমপ্লয়িতে কোনো সমস্যা থাকে, তখন সেই ক্ষেত্রে এই টাকার এগেনস্টে কন্ট্রাক্টর যদি চায় তাহলে সেক্ষেত্রে সে এক্সট্রা কস্ট এবং প্রফিট দাবি করতে পারে, এক্সট্রা কস্ট এবং প্রফিট দাবি করতে পারে। আর এই এক্সট্রা কস্টের খুব সুন্দর একটা সংজ্ঞা ইউকের ইউকের একটা পাবলিকেশনে, ইউকের একটা গভর্নমেন্ট পাবলিকেশনে দেওয়া আছে। সেটা হচ্ছে যে এই কস্ট বলতে শুধুমাত্র ইকুইপমেন্ট হবে না বা ম্যাটেরিয়াল হবে না, এটার সাথে আমার আর্কিটেকচার বা এটার সাথে যে আমার ব্রেন ওয়ার্ক যেগুলো আছে, মানে ডিজাইন ওয়ার্ক বা ডিজাইন ফেজে যদি কোনো চেঞ্জ হয়, তাহলে ওই ডিজাইন কস্ট অ্যাড হবে, এটার সাথে একটা রিজনেবল প্রফিট মার্জিন অ্যাড হবে। নট ম্যান্ডেটরি যে পরিমাণ প্রফিট মার্জিন কন্ট্রাক্টে বলা আছে সেটাই শুধু অ্যাড হবে তা না, কিন্তু বুঝতে পারছি এটার সাথে রিজনেবল একটা প্রফিট মার্জিনও অ্যাড হবে, কিন্তু সেই ক্ষেত্রে বলা আছে যে কোনো ধরনের যে প্রাইস এক্সিলেশন বা প্রাইস অ্যাডজাস্টমেন্টের কোনো সুযোগ সে পাবে না। ওকে, আমার মনে হয় 12.4 এর জন্য এতটুকুই এনাফ বোঝার জন্য। আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমরা এখন আবার চলে যাব। এতক্ষণ আমরা দেখলাম সিলভার বুক বা ইয়েলো বুকে টেস্ট আফটার কমপ্লিশন। এখন আমরা ব্যাক করব হচ্ছে রেড বুক বা পিঙ্ক বুকের ক্লজ নাম্বার হচ্ছে 12 মেজার